শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন থাই বেবি ডায়াপার নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের দেশে অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডাক্তার সুবীর চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ডায়াল করে আপনারা কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে পারছেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটির উত্তরও কিন্তু পাচ্ছেন। আমরা আমাদের আজকের যে মূল আয়োজন সেটি শুরু করছি। স্যার, শুরুতে আপনার কাছে আসছি। স্যার, আপনি মেডিসিনের একজন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। শীতের বেশ প্রকোপ ছিল কয়েকদিন আগেও, তখন আমরা হয়তো শীতকালীন রোগ ব্যাধিগুলো বেশি পেয়েছি, বিশেষ করে জ্বর এবং ফ্লুয়ের মতন লক্ষণ নিয়ে আমরা দেখেছি যে রোগীরা সাফার করতে। তো এই সময়টাতে আসলে আপনারা কি ধরনের কেস বেশি পাচ্ছেন? ধন্যবাদ। বাংলাদেশ তো তার যে ভৌগোলিক অবস্থানগত কারণে কিছু অসুখ সারা বছর থাকে, কিছু অসুখ শীত প্রধান অঞ্চলে চাইতে বেশি হয়। আবার এখন দেখেন সারা পৃথিবীর যে অবস্থা, সেখানে কিছু রোগ যেগুলো ক্রনিক ডিজিজ, সেগুলো তো সংখ্যা সব দেশেই বাড়ছে। তো শেষে বাংলাদেশেও হয়। আমরা এই সময় যে প্রধানত দেখি যে বাংলাদেশের ট্রপিক্যাল রিজিয়নে থাকার জন্য বাংলাদেশে এই মৌসুম পরিবর্তনের সময় দেখা যায় যে বেশ কিছু রোগ, বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ এই সময় একটু প্রাধান্য পায় এবং সেই সময় দেখা যায় যে তাদের ভাইরাল ইলনেসগুলো আবার বাড়ে। এটাও একটা ব্যাপার। এবং এই আমরা এখন তো আগে যেরকম দেখতাম যে ডেঙ্গিটা আপনার বর্ষাকালে হতো, কিন্তু আমরা গত 7-8 বছর ধরে দেখছি যে সারা বছরই ডেঙ্গি আপনার পাওয়া যাচ্ছে। মধ্যেখানে আমরা থেকে 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 চিকুনগুনিয়ার পেশেন্ট পাচ্ছি। আমরা ধরেন কিছুটা এই মুহূর্তে হলেও যে কোভিডের পেশেন্টের ব্যাপারে আমরা সবসময় ভয় করি, কিন্তু কোভিডটা কম আছে এখন সব জায়গায়। কিন্তু ধরেন এই রেসপিরেটরি ফ্লু, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এবং আপনার আমাদের যে অ্যাডিনো ভাইরাস এবং রাইনো ভাইরাস, এই ভাইরাসগুলো এই সময় বেশি অ্যাক্টিভ হয় এবং দেখা যায় যে মানুষের আপনার সাইনাসের ব্যথা, নাকের ব্যথা, গলার ব্যথা, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এগুলো অনেক বেশি হয় এবং ফ্লুর মতো হয়। হালকা জ্বর থাকে, সর্দি কাশি, এগুলো একটা বিরাট গ্রুপ আপনার চলে আসছে। এবং আরেকটা হলো যে এদের মধ্যে কিছু কিছু ধরেন ব্যাকটেরিয়া জনিত কারণেও অ্যাফেক্টেড হয়ে যান এবং তখন আপনার শ্বাসনালীতে এটা বেশি মাত্রায় রোগের লক্ষণ হয়। এমনকি কিছু কিছু রোগীদের নিউমোনিয়াও আমরা দেখতে পাচ্ছি, যে নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসেন। এবং আপনার এই সময়টায় কিছু কিছু যে অঞ্চলে এবং পানির আপনার কিছু ব্যবহারগত কারণে আপনার তাদের ডায়রিয়া জাতীয় রোগগুলো বেশি হয়। আমরা গত 6 মাস থেকে 1 বছর প্রচুর সংখ্যক মানুষের স্ক্যাবিস দেখলাম। স্ক্যাবিস এত বেশি বেড়ে গেছিলো এই বছর, এটা খুব বিস্ময়কর লাগলো যে মানুষের এই সময়টা এত স্ক্যাবিস। আমরা তার অনেক রোগ আছে, তার সাথে তার স্ক্যাবিস রয়েছে, অর্থাৎ ওই যে আঙুলের ফাঁকে যে ঘাগুলো হয়ে যায়, একটু চুলকানি হয়, প্রচণ্ড চুলকায় রাতের বেলা, তো স্ক্যাবিস জাতীয় রোগ। এই সময়টায় আপনার যাদের অ্যাজমা রয়েছে বা সিওপিডি রয়েছে, এইটা এই সময়টায় বেশ বেড়ে যায় এবং এই সময় তাদের দেখা যায় যে বেশ শ্বাসকষ্ট হয় এবং তাদেরকে আপনার নেবুলাইজ করতে হয়, হসপিটালে ভর্তি করতে হয়। এটাও একটা ফ্যাক্টর। আবার এই সময় আবার যেরকম আপনার এই কিছু ইনফেক্টিভ রোগ আমরা দেখতে পাচ্ছি, আবার নন ইনফেক্টিভ রোগগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে এই সময় বাংলাদেশে শীতকালের এই পুরো পিরিয়ডটাই শীতের বিভিন্ন খাবার খায়, গুড় প্রধান খাবার খায়, রস প্রধান খাবার খায় এবং এই সময়টায় অলমোস্ট সবার ডায়াবেটিসটা আনকন্ট্রোল, কন্ট্রোলে নাই। এবং দেখা যায় সোশ্যাল গ্যাদারিং গুলো বেশি হচ্ছে, দাওয়াত, বিভিন্ন ধরনের অকেশন থাকছে,
সবকিছু মিলে। এই জন্য এই সময়টা আমরা দেখেছি যাদের ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল ছিল, এই গত 4 মাসে মানে অনেক মানুষের আমাদেরকে আবার ডায়াবেটিসের ওষুধটাকে রিমডেলিং করতে হয়েছে এবং তাকে নতুন করে আবার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয়েছে। আমাদের আরেকটা রোগ এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা অনেক বেশি আমরা রোগী পাই, যে প্রস্রাবের মূত্রনালীর সংক্রমণ, এবং প্রচুর রোগীরা আসেন এবং তাদের এই সংক্রমণ নিয়ে আমরা যদি পরে সুযোগ পাই আবার একটু কথা বলবো, বিকজ যে আমাদের এই ইনফেকশনগুলো আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই কারণে আমরা একটা বিরাট গ্রুপ পাই যাদের আপনার কিডনির কিছুটা হলো সাময়িক বৈকল্য, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা হঠাৎ করে ডায়াগনোস করি যে তার কিডনির প্রবলেম দীর্ঘদিন ধরে আসে, হয়তো তিনি জানতেন না, সেটা একটা। এবং এই সময় শীতের সময় আপনার যেমন ধরেন অনেকের এই যে প্রচণ্ড শীতের যদি কষ্ট পায়, অনেকের হার্টেরও বিভিন্ন রকম ছোটোখাটো প্রবলেম আমরা দেখতে পাই যে এটা ফ্লেয়ার করে এবং হয়। তো সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশ ডেফিনেটলি তার ভৌগোলিক অবস্থানের কারণে ইনফেক্টিভ রোগগুলো সবসময় হারবার করে, স্টার্টিং ফ্রম টাইফয়েড থেকে শুরু করে সব। কিন্তু আবার আপনার নন ইনফেক্টিভ কজগুলোও আমাদের সবসময় মাথায় রাখতে হয়, যে তার হাই ব্লাড প্রেশারটা ঠিক হলো কি না, তার ডায়াবেটিস ঠিক থাকলো কি না, তার হাইপোথাইরয়েড ঠিক থাকলো কি না, তার কিডনি ফাংশন ঠিক থাকলো কি না। এগুলোও কিন্তু আমাদের অ্যাসোসিয়েটেড সবসময় মেডিসিনের ডক্টর হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে, মানে এই ডিজিজ বার্ডেনটা তো আসলে আমাদের মানে সবসময় আছেই, মানে একটা প্রিভ্যালেন্ট একটা কন্ডিশন আমাদের দেশের জন্য। আচ্ছা স্যার, আপনার কাছে আমি ফিরে আসবো, স্যারের কাছে আসি। স্যার, আপনি যেখানে কর্মরত আছেন নিউরোসায়েন্স হসপিটাল, আমরা জানি যে বাংলাদেশের বিশেষায়িত একটি হাসপাতাল যেখানে নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে রোগীরা আসে। তো আপনারা সাধারণত কমন কি ধরনের নিউরোলজিক্যাল সমস্যা পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নিউরোসায়েন্স হসপিটাল, যেটা আমাদের এই দেশের নিউরোলজিক্যাল রোগীদের জন্য সুপিরিয়র বা প্রধানতম নিউরো রেফারাল সেন্টার। সারা বাংলাদেশ থেকেই নিউরোলজির অ্যাকিউট ক্রাইসিস নিয়ে, বিশেষত হচ্ছে স্ট্রোক রোগীরা আমাদের এখানে প্রতিনিয়ত রেফার্ড হয়ে আসেন। এছাড়া হচ্ছে আমাদের একটা বড় একটা অংশ যারা দেখা গেল ব্রেইনে ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, খিঁচুনি, তারপরে হচ্ছে যাদের এমনিতে স্বাভাবিকভাবে আউটডোরে সাধারণত আমরা দেখি মাথা ব্যথার পেশেন্ট। এছাড়া দেখা গেল যে অনেকের ডেভেলপমেন্টাল সমস্যা হচ্ছে। আমাদের শিশু নিউরোলজি বিভাগ আছে, ওখানে দেখা যায় নিউরো ডেভেলপমেন্টাল পেশেন্টগুলো যাদের অটিজম গ্রুপ, ওনারা অ্যাটেন্ড করেন। তাছাড়া হচ্ছে আমাদের ক্রাইসিস ছাড়াও আরও কিছু আনকমন নিউরোলজিক্যাল, দেখা গেল যে একটা পেশেন্ট স্বাভাবিক ছিল, 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে সে অচল হয়ে যাচ্ছে বা হাঁটতে পারছে না। কারো কারো দীর্ঘমেয়াদী আস্তে আস্তে মাসল বা মাংস শুকিয়ে যাচ্ছে, কারো কারো দেখা যায় যে হাত বা পা একটা শুকিয়ে যাচ্ছে। এরকম রেয়ার কিছু নিউরোলজিক্যাল রোগ নিয়েও আমাদের এখানে আসেন সাধারণত। তবে সবচেয়ে বেশি আমরা রোগী এনকাউন্টার করি ইমার্জেন্সি বেসিসে, সেটা হচ্ছে স্ট্রোক, এবং স্ট্রোকজনিত জটিলতা নিয়ে রোগীদের সবচেয়ে বেশি চাপ থাকে আমাদের এই হসপিটালটা। আপনি যেহেতু মেডিসিন বিভাগে আছেন, সেখানে আসলে কি ধরনের রোগী আপনারা পেয়ে থাকেন? আমাদের আসলে মেডিসিন বিভাগে ওই আমাদের নিউরোলজিক্যাল রোগীগুলো যারা আসেন তাদের বিভিন্ন মেডিসিন আদার সমস্যাগুলো থাকে। দেখা যায় যে তারা ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা, তারপরে হচ্ছে কিডনি রোগ, এরকম আরও কিছু অন্যান্য অসুখ নিয়ে ভোগেন। তো আমরা যখন নিউরো চিকিৎসা করি তার পাশাপাশি ওই মেডিসিন রোগগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হয়। তো আসলে যে কোনো সাবস্পেশালিটি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, কিডনি ডিজিজ, এগুলো হচ্ছে মেডিসিনেরই অংশ। তো যখন ওটার সাথে যখন এটা যেহেতু এটা বিশেষায়িত হসপিটাল, যখন কমন মেডিসিন প্রবলেমগুলো থাকে তখন ওইটাকে আমরা সাপ্লিমেন্ট করি একসাথে মিলে। ওই টিমটা যেন একটা রোগী আর একটা চিকিৎসার জন্য এই হাসপাতালে আসলে তার সম্পূর্ণ চিকিৎসা হয় বা কমপ্লিট চিকিৎসাটা আমরা দিতে পারি, মানে একটা কম্প্রিহেনসিভ যে কেয়ার আমরা বলি ওইটা এনশিওর করি। এনশিওর করেন। এবং কোমরবিড পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা জানি যে তার অন্যান্য রোগগুলোকে ওই মুহূর্তে নিয়ন্ত্রণ বা মেইনটেইন করাটা, একটা ম্যানেজমেন্ট দেওয়াটা আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা তো বর্তমানে বাংলাদেশে দেখছি যে স্ট্রোকের পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে। তো এর আসলে পিছনে কারণটা কি বলে আপনি মনে করেন? আমরা আসলে ওই নিউরোসায়েন্স হসপিটাল যেহেতু একটা বিশেষায়িত, আমরা কন্টিনিউয়াস চিকিৎসার পাশাপাশি গবেষণা করে থাকি। স্যার জানেন আমাদের ওখানে আমরা
যে গবেষণাটা গত কয়েক বছরে ফলো আপ করে দেখেছি, আমাদের স্ট্রোক দুই ধরনের মূলত হয়। একটা হচ্ছে রক্তক্ষরণজনিত, আর একটা হচ্ছে রক্তনালী ব্লকজনিত। তো আমরা আসলে যেটা পেয়েছি, রক্তক্ষরণজনিত রোগের 90% রোগীরই দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ থাকে, তাদের হাই ব্লাড প্রেশার থাকে, প্রেশারটা নিয়ন্ত্রণ করে না, প্রেশারের ব্যাপারে সচেতন থাকে না, প্রেশার ওষুধ খেয়ে অল্প দিন পরে যখন প্রেশারটা নর্মাল থাকে বন্ধ করে দেয়, এবং যেটা প্রবলেম হয় নিয়মিত ডক্টরের সাথে যোগাযোগ রাখে না, হঠাৎ করে একদিন প্রেশার শুট করে রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে আমাদের আসে। আর যাদের রক্ত ব্লকজনিত হয় তারা ওই যে স্যার যে কম্বাইন রুগীদের কথা বললেন, যে তাদের দেখা গেলো ডায়াবেটিসটা আনকন্ট্রোল, এই যে এখন শীতকাল চলছে, প্রচুর পিঠাপুলি খাচ্ছে, অনুষ্ঠান করছে, ডায়াবেটিসটা কন্ট্রোলের ব্যাপারে মনোযোগী হচ্ছে না। তো ডায়াবেটিসের অনিয়ন্ত্রণ, প্রেশার, পারিবারিকভাবে স্ট্রোকের হিস্ট্রি, এগুলো দেখা গেছে যে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বা রক্তনালী ব্লকজনিত স্ট্রোকের একটা প্রধানতম কারণ। সব কিছু মিলে প্রেশার, উচ্চ রক্তচাপ, তাছাড়া রক্তের চর্বির অনিয়ন্ত্রণ থাকলে এগুলো স্ট্রোকের যেগুলো নিয়ন্ত্রণযোগ্য কারণ। এছাড়া দেখা যায় বয়সজনিত কারণে, পারিবারিক ইতিহাস যদি থাকে, তার পূর্ববর্তী সময় যদি স্ট্রোক হয়ে থাকে, যেগুলোর কারণে স্ট্রোক বেশি হয়। আনমডিফাইবল, সেটার উপর তো আসলে আমাদের কোনো হাত করার থাকে না। আচ্ছা স্যার, ওর কাছে আমি এই প্রসঙ্গেই জানতে চাইবো যে স্যার, আমরা এখন দেখি যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা অনেক বেশি, যে স্ট্রোক, স্যার অলরেডি যেটা বললেন যে অনিয়ন্ত্রিত হাইপারটেনশন, রোগী হয়তো জানেও না যে তার হাইপারটেনশন আছে, এটা একটা গ্রুপ। আবার আরেকটা গ্রুপ আছে যে হাইপারটেনশন আছে কিন্তু সেটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, কোনো না কোনো একটা ফ্যাক্টর নিশ্চয়ই এর পিছনে আছে। তা এর পিছনে মানে কারণটা কি, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। এই প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ। এটা পৃথিবীর সকল অঞ্চলেই এটা একটা সমস্যা। কারণ হলো যে আমাদের উচ্চ রক্তচাপ এমন একটা সমস্যা, আগে আমরা মনে করতাম যে বয়স যখন অনেক বেশি হবে তখন উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলা যাবে, প্রবলেম হবে, কিন্তু আমরা তো সব বয়সেই এখন উচ্চ রক্তচাপ পাচ্ছি। আমাদের রোগী তো একেবারে খুব মানে অ্যাডোলেসেন্ট থেকে ব্লাড প্রেশারের রোগী রয়েছে, হতে পারে তার সেকেন্ডারি কজ রয়েছে, সেগুলো আমাদের দেখতে হচ্ছে। তো উচ্চ রক্তচাপের যে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে এটার আপনার বেশিরভাগ রোগী জানেন না তার উচ্চ রক্তচাপ রয়েছে। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তিনি বেশিরভাগই তারা চিকিৎসা নিচ্ছেন না। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আলটিমেটলি ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল থাকছে না বেশিরভাগের। তো সামগ্রিকভাবে একটি সমীক্ষায় বাংলাদেশে দেখা গেছে যে প্রায় 85% মানুষের ব্লাড প্রেশার অ্যাডিকুয়েটলি কন্ট্রোল নাই। কন্ট্রোল কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে লেভেলে উচ্চ রক্তচাপ থাকলে, রক্তচাপ তো আমাদের শরীরের জন্য একটি আশীর্বাদ, কারণ রক্তচাপের কারণেই আমাদের শরীরে রক্ত সরবরাহ হয়। রক্তচাপ তো খারাপ জন্য নয়, কিন্তু আপনি যদি একটা কলের মধ্যে পাইপে পানি দিয়ে দেন, পানি একটা নির্দিষ্ট মাত্রায় প্রবাহিত হলে আপনার বাসায় পানি আসবে। খুব যদি কম প্রবাহ হয় অল্প অল্প মাত্রায় পানি আসবে। আবার যদি বেশি পানি আসে আপনার পাইপটাই ফেটে যাবে। রক্ত চাপের ব্যাপারে তাই হয়। রক্তনালীগুলো একটা নির্দিষ্ট প্রেশার সহ্য করতে পারে এবং সেই প্রেশারটুকু দিয়ে তার রক্তচাপ মেনটেন হবে। তো এখন এই জন্য ডাক্তাররা সবসময় বলেন যে এটা একদিনের কাজ নয়, একবারের কাজ নয়। এক একজন মানুষ অনেক রকম কারণে তার ব্লাড প্রেশার কন্ট্রোলটা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে মানে আপনার কি বলে এটা মডিফাইড হয়। তো যার ফলে একজন ডক্টর দেখে দেখে যে তার ব্লাড প্রেশারটা জন্য কোন ধরনের ওষুধ দরকার, কোনটা সাইড ইফেক্ট হচ্ছে, কোনটা পরিবর্তন করতে হবে, কোন ধরনের ওষুধ যোগ করে দিতে হবে। আমার একটা ইচ্ছে হলো একজন মানুষের ব্লাড প্রেশার দেখে আমি ওষুধ লিখে দিলাম। বা অনেক মানুষ ওই যে আপনার অফিস থেকে ফিরেছেন, ঘাড়ে ব্যথা হচ্ছে, বাসার নিচে যে ওষুধের দোকান ফার্মেসি রয়েছে ওখানে একজন 10 টাকা দিয়ে ব্লাড প্রেশার মেশিন দিয়ে ব্লাড প্রেশার মাপে আর বললো আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার ব্লাড প্রেশার তো অনেক বেশি। ওই রোগী আর কি করবে, ওই রোগী ঠস করে পড়ে যায়। সেই দিন থেকে তার প্রেশারের উৎপাত শুরু হলো। এই রকম কিছু কিছু ক্ষেত্রে প্রেশারটা একটা সাময়িক চেঞ্জের জন্য হয়। আবার কারো কারো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের প্রেশার রয়েছে, বিশেষ করে 50-এর ওপরে একটা বিরাট গ্রুপ বাংলাদেশে রয়েছেন যাদের প্রেশার হয়ে রয়েছেন, তারা প্রেশারটা বেশি এলিভেটেড কিন্তু তারা ডক্টরের ভালো কেয়ার পান না। এটার জন্য অনেক কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। মনে করেন আমাদের রুরাল এলাকায়, গ্রামাঞ্চলে, যে গ্রামাঞ্চলে এখনও হেলথ কেয়ার অ্যাক্সেসটা সব মানুষের জন্য সমান নয়।
এবং তারা অনেকে যান না, বলেন যে সারাদিন আমাকে সকাল থেকে রাত পর্যন্ত আপনার ক্ষেতের মধ্যে কাজ করতে হয়, আর রাতে এসে টায়ার্ড হয়ে আমি ঘুমাই। আমি বুঝতে পারবো কেমনে এই সকালবেলা যে আমার থানায় যেতে হবে, থানা হেলথ কমপ্লেক্সে, ওখানে কিন্তু ডক্টর রয়েছেন এবং আপনার ওখানে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে, ওখানে কিছু ইনভেস্টিগেশন করার ব্যবস্থা রয়েছে। উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে মানে এই যে এনসিডির গুলোর জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, অনেক ভালো ব্যবস্থা। একজন মানুষ সহজেই সেই সুবিধাটা নিতে পারে, গ্রহণ করতে পারে, কিন্তু সেটার জন্য তার ইচ্ছে থাকবে। এবং এটা কিন্তু জানানো হয় যে আপনার উচ্চ রক্তচাপকে অবহেলা করবেন না। ডক্টর সুবীর অত্যন্ত চমৎকার করে বললেন যে উচ্চ রক্তচাপ মানে আপনার যে কোনো সময়েই রক্তনালীকে মানে আপনার ভঙ্গুর অবস্থায় ফেলে দিতে পারে। এটা আপনার রক্তনালী ওখানে ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে পারে, আবার রক্তনালীর মধ্যে যে রক্ত যে ওই মানে থ্রম্বাস জন্ম হয়, যেটা দিয়ে রক্ত জমাট বেঁধে যায়, সেটার জন্য একটা বড় কারণ। অর্থাৎ দুদিকেই এটা বিপদ, এই জন্য এটাকে আপনি কন্ট্রোল করতে হবে। এবং যখন এটা হয়, ব্লাড প্রেশার যখন থাকে, শুধুমাত্র ব্রেইনের না তো, হার্টের জন্য সমস্যা, কিডনির জন্য সমস্যা, চোখের জন্য সমস্যা, পায়ের রক্তনালীর জন্য সমস্যা, এটা সবকিছুর জন্য সমস্যা। প্রতিটা মেজর অর্গানকে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত করে, সব জায়গায় এটা ক্ষতিগ্রস্ত, এবং এটা হলো সাইলেন্ট একটা মানে আপনার ডিজাস্টার তৈরি করে। মানে মানুষ অনেক সময় ঘাড়ের ব্যথা নিয়ে মনে করে যে এটা আমার ব্লাড প্রেশারের জন্য। ট্রুলি স্পিকিং, ব্লাড প্রেশারের আনকমপ্লিকেটেড অবস্থায় কোনো সিমটম নাই, এটা একটা ফ্যাক্টর। জানতে হবে যে উচ্চ রক্তচাপ হয়ে রয়েছে, আপনার যদি ব্রেইনে একটা জটিলতা না হয় তাহলে আপনার মাথা ব্যথা হবে না। যখন মাথা ব্যথা হয়েছে ব্লাড প্রেশারের কারণে, আপনি বুঝবেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে ততদিনে সেটা হচ্ছে ব্রেইনে এফেক্ট করে ফেলেছে। তো সেই জন্য আপনার উচ্চ রক্তচাপ, এই জন্য আমাদের একটা সবসময় বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, আমেরিকাতে, আপনার অস্ট্রেলিয়াতে, ইউরোপে, যে সেখানে রোগীরা তাদের নির্দিষ্ট সময় সময় ফলো আপে যান, রেগুলার একটা হেলথ চেক আপ করেন, ফলো আপে যান। আমাদের দেশে একটা খুবই স্মল নাম্বার অফ পিপল এখন তারা এরকম এই ব্যাপারে তারা মনোযোগী, যে তারা আপনার রেগুলার ডক্টরের কাছে যাচ্ছেন, এটা চেক করাচ্ছেন। এবং আরও আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি দিতে চাই ব্লাড প্রেশারের ব্যাপারে। এই চিকিৎসার ব্যবস্থাটা এতভাবে মডিফাইড হয় বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নয়। কারণ ওখানে তো আপনি দোকানে গিয়ে ব্লাড প্রেশার ওষুধ কিনতে পারবেন না, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাবেন না। কিন্তু আমার দেশে কি হচ্ছে, সে তারা কোনো এক আত্মীয়র একটা এক্সপেরিয়েন্স থেকে তাকে একটা ওষুধ দিয়েছিল, কিন্তু ওই ওষুধটি মনে করেন তার অ্যাজমার জন্য বা হার্টের জন্য ভালো নয় বা কিডনির জন্য ভালো নয়, কিন্তু উনি ওটা খেয়ে যাবেন কারণ ওটাই তার ভালো লাগে। এইটা অনেক সময় রোগীরা বুঝতে পারেন না। এই জন্য ডক্টরদেরকে যখন চেঞ্জ করতে হয় ব্লাড প্রেশার ওষুধ বা বলতে হয়, তখন বুঝিয়ে দিতে হবে যে আপনার এই ওষুধটি এই কারণে পরিবর্তন করা হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যে রোগীরা অল্প একটু একবার মানে খুব ক্লান্ত হয়ে আসলো, খুব অ্যাজিটেটেড হয়ে আসলো, ওই অবস্থায় ব্লাড প্রেশার যে মাপে, এই সময়টায় আপনার সঠিক রিডিংটা পাওয়া যায় না, এবং সেটা সবসময়ই একটা ভ্রান্তি তৈরি করে, এবং রোগী মনে করে যে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এবং তিনি তখন তার স্থানীয় ওখানে ডক্টরদের দিয়ে, আমি দেখেছি 2 দিন পরে পরে তার ব্লাড প্রেশার ওষুধ পরিবর্তন করছে। কিন্তু ট্রুলি স্পিকিং এটা জানতে হবে যে আপনি যখন ব্লাড প্রেশার ওষুধ খাবেন, এটা যাবে রক্তনালীতে যাবে, এবং 8 দিন 10 দিনের আগে কোনো ব্লাড প্রেশার ওষুধ কাজ করে না, সময় লাগবে 10 দিনের আগে করে না, কোনো ওষুধ 3 সপ্তাহ লাগে কাজ করতে। তা আপনি এখন যে ওষুধ দিচ্ছেন, আপনি সেটা তো কোনো কাজ করবে না, যার ফলে আপনার এই যে ইমার্জেন্সি বা ক্রাইসিস যেগুলো হয় ব্লাড প্রেশার রিলেটেড, আপনার ইমার্জেন্সি ওষুধগুলো একসময় মনে করা হতো দেওয়া হয়, এগুলো বেশিরভাগই এখন আর দেওয়া হয় না, কারণ আপনার ইমিডিয়েটলি তারা কোনো কাজ করে না। তো সেই জন্য রোগীরা অনেক সময় তাদের এটা চিন্তা করে যে আমার এই ঘাড়ে ব্যথা, আমার মাথা ব্যথা, আমার এরকম অস্থির লাগা, আমার মাথা ঘুরাচ্ছে, এগুলো সব ব্লাড প্রেশারের জন্য। তখন আপনার অন্য কারণে মাথা ঘুরাচ্ছে, কিন্তু ব্লাড প্রেশার দেখলে ব্লাড প্রেশারটা একটু পরিবর্তন হবে। এবং এই রিলেটেড আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, যে আগেকার দিনে দেখা যেত যে অনেক সময় যে হোয়াইট কোট হাইপারটেনশনের কথা শুনেছি আমরা, ডাক্তারের কাছে গেলে নার্ভাস হয়ে তার প্রেশার, ডাক্তারের কাছে যখন গেল তো তখন তার ব্লাড প্রেশারটা ডক্টর তো বেশি পেলেন। তো যদি দেখা যায় যে ব্লাড প্রেশারটা সিভিয়ার লেভেলে বা স্টেজ 2 লেভেলের হাইপারটেনশন, যে তার 180/110, তখন আপনি ওষুধ শুরু করতে পারেন।
আদারওয়াইজ আপনাকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে রিয়েলি উনি হাইপারটেনসিভ কিনা, কিছুটা হলেও। তো কিন্তু মাস্ক, আরেকটি হাইপারটেনশন রয়েছে যেটা মাস্ক হাইপারটেনশন বলে, অর্থাৎ তিনি ডাক্তারের কাছে যখন এসেছেন তখন তার ব্লাড প্রেশার ভালো, কিন্তু বাসায় যখন গিয়েছেন তখন তার ব্লাড প্রেশার বেশি। উনি বাড়িতে সবসময় বেশি পান। এমন কিছু রোগী এসে বলবে যে ডাক্তার সাহেব আপনার এখানে আসলে আমার প্রেশার ঠিক থাকে, বাসায় তো আমার সবসময় বেশি পায়। তাহলে এই দুটো গ্রুপও ভালনারেবল, অর্থাৎ হোয়াইট কোট হাইপারটেনশন এবং মাস্ক মানে তাদের হাইপারটেনশন। ডায়াগনোসিসটা কিন্তু এখানে তাদের এখানে কিন্তু misinterpreted তাদের হতে পারে। আগে এক সময় বলা হতো হোয়াইট কোট হাইপারটেনশন নিয়ে চিন্তা করো না, তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করে দাও। কিন্তু দেখা গেছে যে এই সাডেন ব্লাড প্রেশার রাইজটাও আপনার এই স্ট্রোকের একটা বড় একটা কারণ, অন্যতম কারণ এই যে ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে বিরাট বড়। এবং আপনার যে এই যে যাদের অল্প ব্লাড প্রেশার থাকে না, তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার রিস্কও থেকে যায়। অনেক সময় আমরা মনে করি যে এত হাই ব্লাড প্রেশার আপনার স্ট্রোক হচ্ছে না কেন, তা নয়। ওই যখন অল্প ব্লাড প্রেশার থাকে তখন এটা নিচে নেমে থাকে, আপনি একটু ওষুধ দিলেন, দেওয়ার পরে ব্লাড প্রেশারটা স্টেবল হলো, আপনি সাডেনলি কয়েকদিন পরে ওই ব্লাড প্রেশার ওষুধটা উইথড্র করলেন, তখন একটা ওভারশুট হয়, ব্লাড প্রেশারটা জাম্প করে। এই জামটা রক্তনালী সহ্য করতে পারে না। এদের ক্ষেত্রে একটা গ্রুপ অফ পিপল যাদের স্ট্রোক হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে এরকম রক্তক্ষরণ হতে পারে। তো সেই জন্য ব্লাড প্রেশার, স্ট্রোক, ব্লাড প্রেশার হার্টের অসুখ, ব্লাড প্রেশার কিডনির অসুখ, ব্লাড প্রেশার চোখের অসুখ, এইগুলো আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সবসময় মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার যাতে যখন তখন মেপে সিদ্ধান্ত না নেয়। এবং সকল ডাক্তারদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা ব্লাড প্রেশার চিকিৎসার ক্ষেত্রে হ্যাস্টিলি কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝে বুঝে রোগীকে কথা বলতে হবে, বুঝিয়ে দিতে হবে। কারণ যদি সত্যি সত্যি এটা হাইপারটেনশন হয়, এটা সারা জীবনের ব্যাপার, এটা সারা জীবনের ব্যাপার, এটা আপনি একদিন দুই দিনের জন্য করছেন এটা না। মানে সবসময় এটাকে কন্ট্রোলে রাখার একটা বিষয় এখানে আছে। স্যার আপনি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা খুব সুন্দর করে সর্বশেষ একটা কথা আমি যোগ করে দিচ্ছি। সর্বশেষ হলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডক্টর সুবীর তাকে ব্লাড প্রেশার ভালো চমৎকার ওষুধ দিয়ে চমৎকার কন্ট্রোল করেছেন, তার ব্লাড প্রেশার 120/80, সুবীর সাহেব দেখে দিয়েছে, বলেছে আপনি এভাবে ওষুধ চালান, যে তার ব্লাড প্রেশার 120/। আমার কাছে এসছে, আমি বললাম কিসের, আপনি ওষুধ খান, আপনি 3টে ওষুধ খাচ্ছেন ব্লাড প্রেশারের জন্য, আপনার ব্লাড প্রেশার ঠিক আছে, আমি সব ওষুধ বন্ধ করে দিলাম। দিস অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ। আমাদের অভিজ্ঞতা, অসংখ্য কারণ আমরা এগুলো পরিপত্রে তৈরি করেছি, দেখেছি, কারণ অনুসন্ধান করেছি যে এটাও আরেকজন এটাকে পরিবর্তন করে দিলেন। এবং সুবীর যেটা লিখেছে সেটা আমি লিখবো কেন, তাহলে আমার সুপেরিয়রিটি কোথায় থাকবে? এই জন্য আমি অবশ্যই সুবীরের ওষুধটা চেঞ্জ করে অন্য একটা ওষুধ লিখে দেব। দিস ইজ নট গুড। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডক্টর সুবীর যে ওষুধ দিয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করেছেন, আমি বলবো আপনার জন্য এটা সর্বোত্তম, এটায় কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সাইড এফেক্ট নাই, আপনি এটাই চালিয়ে যাবেন, এটাই আপনার ওষুধ। এখানে আসলে আমাদের এথিক্যাল প্র্যাকটিসের বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। এবং এই ইথিক্সটুকু আমরা যেন ফলো করি, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে মানে হাইপারটেনশন এবং এর মানে কমপ্লিকেশন নিয়ে খুব সুন্দরভাবে জানলাম। স্যার কি এর সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা, বা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা হয় যে অনেক রোগীরা আসলে মনে করেন যে মেডিসিন, তাকে ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেলেই চলবে, কিন্তু তার খাদ্যাভ্যাসের যে পরিবর্তনটা দরকার, তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, এই বিষয়টার গুরুত্বটা রোগীরা বুঝতে পারেন না। তো শুধুমাত্র মেডিসিন কি আসলে যথেষ্ট? এটা অবশ্যই না। মানে আপনি অবভিয়াসলি যে শুধু আপনার একটা রোগ আপনি শুধু ওষুধ খেয়ে ভালো হয়ে যান, ব্যাপারটা এরকম না। আমরা যদি আগের দিনের মানে রবীন্দ্র আমলের যদি উপন্যাসগুলো দেখি, দেখে একটা অসুখ হলো, অসুখের পথ্যের সাথে সাথে তারা পরিবেশ পরিবর্তন করতেন যেন ভালো থাকা যায়। আমাদেরকে সবসময় এই যে সকল ক্রনিক ডিজিজ যেমন প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, রক্তে কোলেস্টেরল বা চর্বির, এই বিষয়গুলোর সাথে ওষুধ যতটুকু কাজ করে তার থেকেও আমার লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় দেখা যায় যে যারা প্রি ডায়াবেটিক, প্রি হাইপারটেনসিভ বা অল্প মাত্রার ডিসলিপিডিমিয়া বা চর্বির সমস্যা আছে, তারা শুধুমাত্র যদি নিজেদের লাইফস্টাইলটাকে ঠিক করেন তাহলে ওই ওষুধ ছাড়াই তারা ভালো থাকতে পারেন। এবং এই ওষুধ ছাড়া ভালো থাকার সংখ্যাটা আপনি যত দিন বৃদ্ধি করবেন ততদিনে আপনার এই অসুখ থেকে যে জটিলতাগুলো তৈরি হয়, যেমন প্রেশার থেকে সার্জারি সবগুলো অঙ্গেই ধরতে পারে, এই সময়টা বৃদ্ধি পাবে, মানে দীর্ঘ সময় পরে আপনার এই অঙ্গগুলো আক্রান্ত হবে। তো লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আমাদের একদম ক্লিয়ারলি কয়েকটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। একটা হচ্ছে ধূমপানের কোনো ভালো গুণ নাই,
সেই জন্য ধূমপান করা যাবে না। ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। আমাদের দেশে অ্যালকোহলের ব্যবহার অনেক কম, এটা একেবারেই করা যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে একটা প্রবলেম আছে যে আমরা আসলে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট খাবার খেয়ে থাকি, থাল ভরে ভাত না হলে আমার পেট ভরে না। এইখানে আমাদের একটু কারেকশনের জায়গা আছে, যে আমরা চেষ্টা করব ভাত, সবজি এবং প্রোটিন যেটা মাছ বা মাংসের অনুপাতটাকে একটা স্ট্যান্ডার্ড উপায়ে আনার জন্য। আমরা যারা অতিরিক্ত ভাত খাই একাধিক বেলা, তারা আমরা চেষ্টা করব ভাতের পরিমাণটা কমিয়ে অন্ততপক্ষে 2 বেলার বেশি যেন আমরা ভাত না খাই, তাহলে কার্বোহাইড্রেটের লোডটা কমবে। এছাড়া আমাদের লবণ খাওয়ার খুব একটা প্রবণতা আছে, সকল খাবারের মধ্যে একটু লবণ নিয়ে খাওয়ার, স্বাদ বাড়ানোর জন্য। এই লবণ অ্যাডেড সল্টটা আমাদের উচ্চ রক্তচাপের একটা অন্যতম কারণ, এবং আমাদের যে প্রেশার নিয়ন্ত্রণ হয় না সেটাও একটা কারণ। এই দীর্ঘমেয়াদী লবণ খাওয়ার কারণে কিডনি সমস্যা তৈরি হচ্ছে। এই অতিরিক্ত লবণ খাওয়াটা বন্ধ করতে হবে আমাদেরকে। আমাদের তরকারির মধ্যে বা খাবারের মধ্যে, রান্নার মধ্যে যে লবণটা দেয়, সবাই যেটা খায় ওইটুকুই সীমাবদ্ধ থাকতে হবে, অ্যাডেড সল্ট খাওয়া যাবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে কায়িক পরিশ্রম। আমাদের দেখা যায় যে এখন ব্যাটারি রিক্সা চলে আসার পরে আমরা দেখা যায় যে আমাদের 200 গজও আমরা হেঁটে যেতে পারি না। সেই জন্য আমাদের প্রায় আমরা ট্রান্সপোর্ট ব্যবহার করি। আমাদেরকে একটু হাঁটার অভ্যাস করতে হবে। দিনে অন্ততপক্ষে আধা ঘন্টা যদি আমরা 500 মিটার থেকে 1 কিলোমিটার আমরা হাঁটার অভ্যাস করি, কায়িক শ্রম করি, তাহলে আমার সারাদিনের যে শরীরে যে চর্বি জমে গেল ক্যালোরিটা সেটা বার্ন আউট হলে আমরা বাড়বো। মুদ্রা কথায় হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, ধূমপান না করা, স্থূলতা পরিহারের জন্য চেষ্টা করা, আর একটা হচ্ছে একটা স্মুথ বিশ্রাম বা ঘুম। আমাদের এখন দেখা যায় যে আমরা রাতে প্রচুর মোবাইল চালাতে থাকি, রাত 2টা-3টা পর্যন্ত। আর্লি মর্নিংয়ে কেউ নামাজ পড়ে এসে আবার একটু ঘুমিয়ে যান। ইন্টারাপ্টেড স্লিপ, একটা যদি টানা 6 থেকে 8 ঘন্টার একটা ঘুম না হয়, আপনার বডিটা রিচার্জ বা রিফ্রেশ হবে না। এই জায়গাটায় আমাদের একটা বড়, বিশেষ করে শহরবাসী যারা আমরা আছি, তাদের দেখা যায় যে ঘুমটা মানে ওভাবে হয় না। তারা স্ক্যাটারলি বিকেলে 2 ঘন্টা ঘুমালেন, রাতে 4 ঘন্টা ঘুমালেন, এরকম করে করেন। স্লিপ হাইজিন বলে একটা কথা আছে। এই বিষয়টা সবটা মিলে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ ঠিক হলে, এইটুক মডিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ক্রনিক যে রোগগুলা, বিশেষ করে প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা এবং রক্তের চর্বি, 4টা রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এটা যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনার মনে করেন যে এর থেকে যে রোগগুলা হয়, হার্ট অ্যাটাক, এইগুলো যেন আমরা সেগুলোকে মানে প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, আমরা আলোচনা পরবর্তী অংশে ফিরে আসবো একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার সুবীর চন্দ্র দাস, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিসের কথা হচ্ছে যে হাইপারটেনশন নিয়ে আপনি খুব সুন্দর করে এবং আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। তো এখন কার প্রেক্ষিতে স্যার ওবেসিটির কথা যদি চিন্তা করি, মানে একদম চাইল্ডহুড থেকে শুরু করে অ্যাডাল্ট এজ পর্যন্ত, মানে ওবেসিটি ইটসেলফ ইজ লাইক আ মহামারী আমাদের কাছে এখন, একটা প্যান্ডেমিকের মতো। এবং গ্লোবালিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবেসিটি একটা বিশাল থ্রেট, এবং প্রায় প্রতিটা নন কমিউনিকেবল ডিজিজের রুট কজ খুঁজতে গেলে কিন্তু স্যার ওবেসিটি চলেই আসে। তো এটি নিয়ে আপনার কি মতামত? অত্যন্ত চমৎকার বিষয়। এবং আপনার ডক্টররা এখন যে কয়টা বিষয় নিয়ে কনসার্ন, একেবারে আপনার মেকানিক্যাল প্রবলেম থেকে শুরু করে আপনার মেন্টাল প্রবলেম, মেকানিক্যাল টু মেন্টাল, এর পেছনে প্রত্যেকটার মানে জায়গায় দেখা গেছে যে যারা আপনার ওভারওয়েট, তারপরে ওখান থেকে ওবিজ হয়ে গেলেন, তারপরে ওখান থেকে মরবিড ওবেসিটি। এই যে আমরা ওজন এবং উচ্চতা দিয়ে প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট বিএমআই থাকে। এই বিএমআইয়ের কারণে আপনি
সুস্থ আছেন, আপনার শরীরের নির্দিষ্ট পরিমাণ, আপনার মাসল বাল্ক, আপনার স্কিন থিকনেস, আপনার ফ্যাটের পরিমাণ সব মিলিয়ে আপনি একজন ব্যক্তিত্ব যিনি আপনার সমস্ত কাজ সুন্দর মতো করতে পারবেন। কিন্তু যখনই আমাদের দেখা যায় যে আমরা স্থূলকায় হয়ে যাই, আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স বেড়ে যায়, তখন আমাদের অনেকগুলো প্রবলেম হয়ে যায়, ইনভেরিয়েবলি হয়ে যায়। আপনার সেই বুকের থেকে শুরু করে, পেটের থেকে শুরু করে, পায়ের, হাতের, জয়েন্টের, মাথায় সব জায়গায় প্রবলেম হয়। যদি আমি বলি যে কেন আমি এই স্থূল অবস্থা নিয়ে চিন্তা করি, আপনি দেখেন যখনই আমার চেস্টে ফ্যাট বেশি হবে, আমি ঠিক মতো লাংস এক্সপ্যান্ড করতে পারবো না, দম নিতে পারবো না, আমি সবসময় হাঁপিয়ে যাব। আমি একটু দৌড়ানোর পরে আমি হাঁপিয়ে যাব, কারণ এই আমার এক্সট্রা ফ্যাট চেস্টে আমার লাংসের উপরে কম্প্রেস করে রাখছে এবং লাংকে ইলাস্টিসিটি মেনটেন করতে দেয় না। এটা একটা ব্যাপার। এরকম ছোট বাচ্চাদের ক্ষেত্রে এইরকম যদি মোটা হয়ে যায় এবং তারা কিন্তু দেখবেন নাদুস নুদুস ঘরে বসে রয়েছেন, এটাকে একটা কন্ডিশন বলে পিকুইকিয়ান সিনড্রোম, এবং তারা কিন্তু আরও অনেক রোগে আস্তে আস্তে ভুগতে থাকে এবং ওবেসিটির জন্য। এই বড়দের ক্ষেত্রে যে একেবারে শিশুদের, এটা হলো আমাদের এখন কতগুলো জিনিস রয়েছে আমাদের মনে রাখতে হবে, যেটা সুবীর চমৎকার করে বলেছেন যে একটা মানে আপনার নিয়মিত এক্সারসাইজ করা, আর একটা হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমরা এমন খাবার খাচ্ছি যেগুলো আমাদেরকে এখন সত্যি সত্যি প্যারালাইজড করে দিচ্ছে। আমরা খাচ্ছি ফাস্ট ফুড। দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাদের কর্ম সময় বাঁচাবার জন্য তারা ফাস্ট ফুড গ্রহণ করে, আমরা সেটা নিচ্ছি। আমি যারা অ্যাডোলেসেন্ট বাচ্চারা রয়েছে, এই ইয়াং বাচ্চারা রয়েছে, বাবা মা যখন আমার কাছে নিয়ে আসেন ইনভেরিয়েবলি বলবেন কিচ্ছু খায় না, আমার বাচ্চা তো কিছু খায় না, এটা কিছু মায়ের খায় না। একটা খুব তাহলে common কি খায়? তো ও শুধু ফাস্ট ফুড খেতে পারে, খায় কিন্তু ফাস্ট ফুড খাবে, মা যেটা রান্না করে দিচ্ছেন সেটা খাবে না, মানে ফ্যামিলি ফুডে বাচ্চাটা না, অভ্যস্ত নয়। তাকে আপনি বাইরের থেকে যা। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে আসি, আমাদের সাথে ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। আমি রেগুলার দুধ চা খাই, তো এটা আমার অ্যাসিডিটি কি বাড়াতে পারে বা এটা শরীরের জন্য কি ক্ষতিকর? আমি চিনি ছাড়া দুধ চা খাই, একটু জানাবেন প্লিজ। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। দুধ তো ডেফিনেটলি আমাদের নিউট্রিশনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আপনার দুধ খেলে কোনো অসুবিধা নেই, দুধ আপনাকে অনেকগুলো সাপ্লিমেন্ট দেবে। দুধের আপনি যদি ফ্রেশ দুধ হয়, দুধ যদি খাঁটি হয়, দুধ যদি ভেজাল না হয়, একেবারে পূর্ণ ননিযুক্ত দুধও আপনার জন্য ক্ষতি করবে না। কিন্তু আপনি সেটাকে কিভাবে পরিবর্তন করছেন, যেমন মনে করেন যে আপনি যখন কোনো খাবার রান্না করছেন, মাছ যদি কয়েকবার আপনি তাকে ভেজে ফেলেন, তখন মাছের গুণগত পরিবর্তন হয়। দুধটাকেও যদি শুধুমাত্র আমি ঘন সর তৈরি করে খাই, তাহলে তার গুণগত পরিবর্তন হয়। তখন তার মধ্যে কিন্তু যে প্রধান যে নিউট্রিয়েন্টসগুলো থাকে, এটা তখন দুধের মধ্যে থাকে না, এটা চলে যায়, দুধের গুণগত মান চলে যায়, শুধু স্বাদে ভরপুর দুধ হয়ে যায়। তো সেই জন্য এক বলক দেয়া দুধ খাবেন এবং সেটা খাঁটি হবে, এবং তিনি মানে চিনি ছাড়াই খেতে পারবেন, সেই দুধটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। উনি সম্ভবত বলছেন যে দুধ চা খান, মানে দুধ চা খান, মানে সেটা কি আসলে অ্যাসিডিটির জন্য? না, দুধ চা তো আপনার যদি কোনো অসুবিধা হয়, এটা একটা জিনিস হলো রিফ্লাক্স। আমাদের একটা কন্ডিশন রয়েছে যাদের আমরা বলি রিফ্লাক্স ইসোফেজাইটিস। তো রিফ্লাক্স ইসোফেজাইটিসের জন্য যেগুলো চা এবং কফি দুটোই আপনার এটা একটু অসুবিধা তৈরি করে, অর্থাৎ ইসোফেগাস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উপরের দিকে চলে আসতে পারে। যদি তাই থাকে, তাহলে সেটা দুধ মেশানো হোক আর দুধ ছাড়া হোক, দুই চাই তার জন্য অসুবিধা করবে, কফি অসুবিধা করবে। সেই জন্য তার ওই রকম ক্ষেত্রে তার রিফ্লাক্সের চিকিৎসা পূর্বক তখন তিনি আবার চা বা কফি খেতে পারবেন। কিন্তু জেনারেল সেন্সে অ্যাসিডিটি বলতে অন্য কোনো ব্যাপার নয়। আমরা বলবো যে আপনার রিফ্লাক্স ইসোফেজাইটিসের জন্য তিনি অ্যাভয়েড করতে পারেন, যেমন অনেক স্পাইসি ফুডও অ্যাভয়েড করতে হয়, সেটা চা এবং কফি দুটোই কিন্তু একই রকমভাবে বিপজ্জনক। তো সেটা যদি উনি বুঝিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে তাহলে রিফ্লাক্সের চিকিৎসা করে তাহলে তিনি খাবেন, আর যদি রিফ্লাক্স না হয় তিনি খেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের তো সময় সংক্ষিপ্ত, আপনার কাছে আবার আসবো। আমি একটু স্যারের কাছে আসি, যে হেডেক নিয়ে তো আপনাদের কাছে অনেক ধরনের রোগীরা আসে, একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইছি, মানে কমনলি কি কি রোগের কারণে হেডেক
হয়ে থাকে বা মাথা ব্যথা হয়ে থাকে? ও, মাথা ব্যথা হয় নাই এরকম কোনো মাথা নাই মানে আসলে। মাথা ব্যথা আসলে কখন মাথা ব্যথার কখন? কারণ হতে পারে? তো ওই যে স্যার আমাদেরকে পড়াতেন, মানে মাথা আসলে এই জীবনে মানে একটা মানুষ তার জীবন দশায় একবারও মাথা ব্যথায় আক্রান্ত হয়নি সেটার কোনো মানুষ পাওয়া যাবে না। তো আমাদের আসলে রোগ হিসাবে কখন মাথা ব্যথাটা সত্যিকারের মাথা ব্যথার কারণ হবে, এটার বিষয় হচ্ছে মাথা ব্যথাকে আমরা বড়ভাবে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাথার রোগের কারণে মাথা ব্যথা, প্রাইমারি হেডেক। আরটা হচ্ছে যে অন্য কোনো কারণে মাথা ব্যথা তৈরি হচ্ছে, Secondary কোনো কারণে। সেকেন্ডারি। তো আমাদের কাছে খুব কমনলি মাথা ব্যথার প্রচুর পেশেন্ট আসেন। তো আমরা আসলে যাদেরকে দেখতে পাই, মাথা ব্যথার সাথে যদি অন্য কোনো খারাপ লক্ষণ না থাকে, দেখা গেল কারো মাথা ব্যথা আছে যেটা অনেক বেশি ব্যথা, সারাক্ষণ ব্যথা হচ্ছে, সাথে বমি হচ্ছে, সাথে শরীরের এক পাশ অবশ হয়ে যাচ্ছে, অথবা দেখা গেল আগে কখনোই মাথা ব্যথা উনি কমপ্লেন করেন নাই, 60 বছরের পরে হঠাৎ করে তার মাথা ব্যথা তৈরি হচ্ছে, অথবা মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে চোখের মনির কোনো সমস্যা হচ্ছে, চোখের পাতা পড়ে যাচ্ছে, শরীরের এক পাশ কাঁপুনি হচ্ছে, ঝাঁকুনি হচ্ছে, তখন আমরা বুঝি যে মাথার ভিতরে অন্য কোনো রোগ আছে, কোনো টিউমার, রক্তনালীর সমস্যা অথবা মাথায় কোনো ইনফেকশন, যেটা থেকে ওনার এই মাথা ব্যথা হচ্ছে। এর সাথে যদি দেখা যায় কারো মাথা ব্যথা কিন্তু সাথে অনেক জ্বর, মাথা ব্যথার সাথে ঘাড় ব্যথা, তাতে জ্বর, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, জ্বর, সাথে এলোমেলো আচরণ করছে, এইগুলো যখন আসে তখন এটা এক ধরনের রোগ। আরেকটা কমন যেটা পাই যে আপনার বা আমাদের দিনের কিছুটা সময় মাথার এক পাশ ব্যথা করে, সেই ব্যথাটা চোখ এবং পিছনের মাথা পর্যন্ত যায়। আমরা যদি বিশ্রাম নিই তাহলে ব্যথাটা কমে যায়, এবং অনেকেই বলে যে মাথা ব্যথার জন্য আমি একটা ওষুধ খেয়ে একটু ঘুমালে মাথা ব্যথাটা চলে যায়। এই ব্যথার রোগীটা আমাদের দেশে খুব কমন। এগুলো সাধারণত ইয়াং থেকে অ্যাডাল্ট এদের বেশি হয়, ওয়ার্কিং যাদের এইজ তাদের বেশি হয়, এবং যারা মানে আমাদের যে মহিলা বা যারা একটু শারীরিক মানসিকভাবে চ্যালেঞ্জ থাকেন তাদের ক্ষেত্রে বেশি হয়। তো এই ব্যথাগুলোর মধ্যে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইগ্রেন এবং হচ্ছে টেনশন টাইপ হেডেক, আমরা এদেরকে ক্লাসে স্ট্রেসের সাথে সেটা হয়তো খুব জড়িত থাকে। এছাড়া আরো কিছু হেডেক আছে যেগুলো প্রাইমারি হেডেক, ক্লাস্টার হেডেক বলে। তো এই গ্রুপটা ছাড়া আর যেগুলো প্রথম বললাম, এছাড়া আরেকটা হেডেক গ্রুপ আছে যেমন কখনোই ব্যথা ছিল না, হঠাৎ করে জীবনের সবচেয়ে কঠিনতম ব্যথা আসলো, এই ব্যথাটা এত তীব্র যে ব্যথার সাথে বমি হয়ে রোগী অজ্ঞান হয়ে গেল। তো এই রোগীগুলো দেখা যায় মাথায় রক্তনালীর কোনো রোগের জন্য মাথা ব্যথা হতে পারে। তো মাথা ব্যথা যদি অনেক দিন ধরে থাকে, সাথে যদি শরীরে কোনো অন্যান্য অঙ্গে আক্রান্ত করে, তাহলে এই করবেন। তারপরেও যে কোনো মাথা ব্যথা আমার মনে হয় যে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং তার সাথে ডিসকাস করলে আপনার কোন ধরনের মাথা ব্যথা সেটা আমরা ক্লাসিফাই করতে পারবো। মানে অবশ্যই মানে সেটাকে আমলে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের রোগীরা মাথা ব্যথাকে খুব বেশি মানে গ্রাহ্য করেন না, অনেক ক্ষেত্রে ইগনোর করে যান এরকম। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। স্যার একদমই এক লাইনে জানতে চাইবো যে দর্শকদের জন্য আপনি কি বলতে চান? আমি বাংলাদেশের মানুষদের জন্য আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবার অনেকগুলো উপকরণ আমাদের সমাজে বিদ্যমান, সরকারি বেসরকারি মিলিয়ে সরকারও যথেষ্ট উদ্যোগী হয়ে অনেক রকম ব্যবস্থা নিয়েছেন এবং আগামীতে দেবেন, এবং আপনার বেসরকারি পর্যায়ে যথেষ্ট পরিমাণে এগিয়ে এসছেন। এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অগ্রগতি, এখন এখানে আপনি কোথায় অবস্থান করছেন আপনি নিজেকে দেখবেন, এবং সুস্বাস্থ্য ছাড়া আপনি দেখবেন যে আপনার অন্য কোনো বিকল্প নেই। আজকে আমি যে কোনো জায়গায় যে বিষয়গুলোতেই মনে করি যে আমি এটা পেলে সুখী হব, সত্যিকার অর্থে বলি যে যেই মানুষটি একবার অসুস্থ হয়ে সিম্পল ডায়রিয়ার জন্য যদি সে হসপিটালে যখন ভর্তি হয়, হসপিটালের বেডে তাকে জিজ্ঞেস করেন যে তোমাকে তোমার অনেক সম্পদ তোমার পায়ের কাছে এনে দিই, তিনি কিচ্ছু নেবেন, ওই মুহূর্তে তার কাছে তার সুস্বাস্থ্যটাই হচ্ছে একমাত্র সুখ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমাদের দেশের মানুষের এখন গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি যে আমাদের এই দীর্ঘ আয়ুর পেছনে রহস্য হচ্ছে আমাদের মানুষের কিছুটা সচেতনতা, এটাকে আরো বৃদ্ধি করে আমরা আরো ভালো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দুজনকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের থাই বেবি ডায়াপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করছি যারা টিভি সেটের সামনে এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি।